লেখিকা প্রমা মজুমদারের পরিপাটি সংসার। আর্যর বউ নাকি আনস্মার্ট, আধুনিকতার ধারে কাছে যায় না, কেমন ক্ষেত মার্কা পোশাক পরে। কথাগুলো কানে আসতেই একটা 420 ভোল্টের শক খেলো আর্য। সাথে সাথে তার মস্তিষ্কের তারগুলো ঝাঁকানাকা করে নেচে উঠল। ব্যাপারটা আরও বিশদে ভাবে জানার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে পাশের টেবিলে উল্টো দিকে বসে, মোবাইলে চোখ এক নিবিষ্ট করে রেখেছে। চোখে মুখে এমন ভাব যেন আশেপাশের কোনো কিছুই খেয়াল করছে না। পাশের টেবিলে গোল করে বসে আছে তার টিমের 3জন মেয়ে, সায়রা, নিশা আর বিথি। আর্য একটা আইটি ফার্মের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। মেয়েরা তার গ্রুপেই কাজ করে। লাঞ্চ ব্রেকে অফিসের ক্যান্টিনে সবার খাবারের ব্যবস্থা এটা অফিস থেকেই করা হয়েছে, তাই সবাই যার যার সুবিধা মতো এখানে চলে আসে লাঞ্চের জন্য। আর্য একটু আগে এসেছে। নিশাদের টেবিল থেকেই কথাটা কানে আসে, তাই বাকিটা শোনার ইচ্ছায় এখানে বসে। এমনিতে কখনো ওদের কথা আর্যর কান পর্যন্ত আসে না, কিন্তু আজকে টপিক যেহেতু তার বউ, তাই আগ্রহটা একটু বেশি। মহিলা মানুষের এই একটা সুবিধা, আড্ডা শুরু করলে আশেপাশের কোনো খবর থাকে না। প্রায় 10 মিনিট পর আর্যর একমাত্র স্ত্রী মৃধা কি করেছে সেটা বুঝতে পারল। নিশার ছেলে আর আর্যর ছেলে আয়ান একই স্কুলে পড়ে। নিশা অফিসে আসার আগে ছেলেকে স্কুলে দিয়ে আসে, আর সেখানেই মেধার সাথে দেখা হয়েছে নিশার। মেধা আটা সুন্দরী হয়ে স্কুলে আসে না, খুব সাদা মাটা জামা কাপড়ে স্কুলে আসে। আবার অন্য মহিলাদের সাথেও খুব বেশি কথা বলে না। অন্যরা রাস্তায় দাঁড়িয়ে একটু গসিপ করে, কিন্তু সে এর মধ্যে থাকে না। নিশার সাথে আজ দেখা হওয়ায় টুকটাক কথা বলে চলে যায়, এগুলোই তার বিরাট অন্যায়। আর্য ফোনের দিকে তাকিয়ে সব শুনল। তার আর ধৈর্য নেই, এখন যেতেই হবে। আর্য যে এতক্ষণ মেয়েদের কথা শুনেছে, কিন্তু এটা কেউ লক্ষ্য করল না। আর্য নিজের চেম্বারে ফিরে এসেছে, কিন্তু কথাগুলো শুনে আর্যর মেজাজ বিগড়ে যায়। মেধা আজ ওর মান সম্মানের ফালুদা বানিয়ে দিল। সত্যিই তো, স্কুলে আসা অন্য মহিলারা বেশ পরিপাটি হয়ে থাকে, সেখানে মেধা একটা সাধারণ সুতির জামা পরেই চলে যায়। আয়ানকে যদিও বেশ গুছিয়ে নিয়ে যায়। অন্যরা বাইরে থেকে টিফিন কিনে দেয়, কিন্তু সে ঘর থেকে বানিয়ে নিয়ে যায়। কিন্তু নিজে একটু সেজেগুজে গেলে কি হয়? আজকে ওর জন্য এমন কথা শুনতে হচ্ছে তাকে। রাগে মাথাটা গরম হয়ে যাচ্ছে। তাছাড়া ওরা তো ভুল কিছু বলেনি। মেধা আজকাল খুব অগোছালো হয়েই থাকে, অথচ এই মেয়ের সৌন্দর্য দেখেই ওকে বিয়ে করেছিলাম। যখন মেধার সাথে তার বিয়ের কথা হয়, তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্রী ছিল। ওকে দেখার জন্য একদিন ভার্সিটির বাইরে দাঁড়িয়েছিলাম। প্রথম দেখাই মুগ্ধ হয়ে যাই। একটা মিষ্টি চেহারা, পরিপাটি পোশাক, কিন্তু চোখে একটা আলাদা মায়া। বন্ধুদের সাথে কথা বলছিল বেশ সাবলীলভাবে। আমাকে দেখেনি, কিন্তু আমি যে ওর দিকেই তাকিয়েছিলাম সেটা বুঝতে পেরে দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। আবার যেদিন আনুষ্ঠানিকভাবে ওকে দেখতে যাই, সেদিনও খুব সুন্দরভাবে, কোনো রকম জড়তা ছাড়াই আমার সাথে কথা বলেছিল। বিয়ের পর মাস্টার্স শেষ করেছে, কিছুদিন একটা স্কুলে চাকরিও করেছে, কিন্তু আয়ান হওয়ার পর কেমন ঘরকুনো হয়ে গেছে। সেই মেয়েটার সঙ্গে 8 বছর ধরে সংসার করছি, কিন্তু একটাবারও মনে হয়নি সে আনস্মার্ট বা বোকা। কিন্তু এই বছরে মেয়েটা অতিরিক্ত সংসারী হয়ে গেছে। সবকিছু নিজে করার অভ্যেস হয়ে গেছে। এমনকি বাজারটাও নিজে হাতে করে। বলে আমি নাকি বেশি দাম দিয়ে নষ্ট জিনিস আনি। আরে বাবা, দোকানদার যদি আমাকে আতেল মনে করে খারাপ জিনিস গছিয়ে দেয়, এতে আমার কি দোষ? আমি দামাদামি করতে পারি না, এটা কি আমার অযোগ্যতা? আমার কাছে তো সবকিছুই ফ্রেশ মনে হয়। আজকে মেধাকে একটা কিছু বলতেই হবে। মেয়েটা এভাবে আমার মান সম্মান নিয়ে ফুটবল খেলতে পারে না। মনে মনে এত কিছু ভাবতে ভাবতে আর্য হাতের কাজ করছে। সন্ধ্যা 7টা, মেধা আয়ানকে ডাইনিং রুমে পড়তে বসিয়েছে। সে এবার কেজিতে উঠেছে, কিন্তু ছেলেটা খুব দুষ্টু হয়েছে। পড়া ছাড়া সবকিছু করতেই ভালো লাগে, তাই প্রতিদিন নিয়ম করে মেধা ওকে জোর করে পড়তে বসায়। 2 দিন ধরে বুয়া আসছে না, তাই কাজের চাপ অনেক বেড়ে গেছে। ছেলের স্কুল, বাজার হাট, আর সারাদিন ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে ক্লান্ত সে। দুপুরে আর্য বাড়ি আসে না, তাই মা ছেলে একটু খিচুড়ি করে খেয়েছে। এখন আর্যর পছন্দের সর্ষে ইলিশ রান্না করছে আয়ান। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে যায়। এখন বাবাই আসবে, এটা তার জানা, যদিও লক খুলতে পারে না।
তবুও মামনির পাশে গিয়ে দাঁড়ায়। মেধা দরজা দেয়। আর্য খেয়াল করে দেখে মেধার মুখটা ঘামে ভেজা, হয়তো রান্নাঘরে ছিল, তাই ফর্সা মুখটা লাল টমেটোর মতো লাগছে। আর্য ওর হাতে ব্যাগটা মেধার হাতে দিয়ে ছেলেকে কোলে তুলে নেয় আর হাত ভরিয়ে দেয় কয়েকটা ডেরি মিল্ক চকলেটে। মেধার সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে, এখন একদম খাবে না, বাইরের খাবার খেতে তোমাকে না করেছি। আয়ান মায়ের বকা শুনে হাতের চকলেটগুলো টেবিলে রেখে দেয় আর আস্তে করে বলে, পরে খাবো। মেধা মুচকি হেসে ছেলেকে আদর করে আবার রান্নাঘরে ঢুকে যায়। আর্য ফ্রেশ হয়ে বসতেই ওর সামনে কফি আর ঘরে বানানো কেক এনে রাখে মেধা। ছেলের জন্য এগুলো সে প্রায়ই ঘরে বানায়। আর্য আয়েশ করে কফিতে চুমুক দেয় আর মেধাকে দেখতে থাকে। মেধা রান্না শেষ করে রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে রাখে। এটা ওর অভ্যেস, ঘর বাড়ির কোথাও একটু ধুলো নেই, খুব যত্ন করে সব গুছিয়ে রাখে। কিন্তু যত অযত্ন সব নিজের বেলায়। যে মেয়েটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ কিনতে গিয়ে সারা মার্কেট ঘুরে দেখতো, মন মতো থ্রি পিস কেনার জন্য দোকানের সব এলোমেলো করে আসতো, আজকাল সে অনলাইনে একটু সময় নিয়েই কেনাকাটা সেরে ফেলে। শাড়ি বা জামা কেনাকাটার জন্য বেশি টাকা দিলে সেগুলো দিয়ে হাত ভর্তি হাঁড়ি পাতিল নয়তো শোপিস কিনে বাড়ি ফেরে। বলে বেশি দামি জামা কাপড় কেনা মানে শুধু শুধু টাকা নষ্ট। অনেক হয়েছে ওর যথাচ্ছাচার, এবার ওকে শাসন করতেই হবে। সবাই ওকে নিয়ে আড়ালে হাসি ঠাট্টা করবে, এটা মেনে নেওয়া যায় না। খেতে বসে আর্যর মন ভালো হয়ে গেছে, কিন্তু সেটা প্রকাশ করছে না। মেধা ইলিশ মাছটা দারুণ রান্না করে। মেধা এখনো খাবার শুরু করেনি, আয়ানকে মাছ বেছে খাইয়ে দিচ্ছে। এর মধ্যেই আর্য বলে ওঠে, তুমি সব সময় এমন কাজের মহিলাদের মতো থাকো কেন? একটু সাজগোজ করে থাকতে পারো না? সারাদিন তো ঘরেই থাকো, ছেলেকে দেখে রাখা আর টুকটাক রান্না ছাড়া তো আর কিছু করো না। তারপরও চেহারার এমন হাল করে রেখেছো কেন? সবাই পার্লারে গিয়ে নিজেকে পরিপাটি করে রাখে, আর তুমি অগোছালো ভাবে বাইরে চলাফেরা করো। মানুষ তো ভাববে আমি তোমাকে কাজের লোক বানিয়ে রেখেছি। অফিস থেকে ফিরে দেখবো তুমি সাজুগুজু করে আমার জন্য অপেক্ষা করছো, তা না, আমি দেখি আমার বউ রান্নাঘরের আগুনে টমেটোর মতো লাল হয়ে আছে। আমার এসব একদম পছন্দ না। এখন থেকে নিজে সবসময় সেজে গুজে থাকবে আর ভালো ভালো দামি জামা কাপড় পরবে। আর্যর কথাগুলো শুনে মেধা বসে থেকেও আকাশ থেকে পড়ল। বিয়ের পর আর্য তার সাজগোজ পোশাক আশাকের দিকে নজর দিত, কিন্তু এখন আর বেশি খেয়াল করে না। সারাদিনের কাজ করে খুব পরিশ্রান্ত হয়ে যায়, সেখানে সাজগোজ করবে কখন? আর নিজের ঘরে কে সেজেগুজে থাকে? আর্যর কথাগুলো খুব কানে বাজে। চাইলে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারত মেধা, কিন্তু তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, আয়ান একটু বড় হয়েছে তাই ওর সামনে কখনো ঝগড়াঝাটি করবে না। যদি কিছু বলার থাকে তবে স্কুলে থাকলে, নয়তো ঘুমিয়ে পড়লে পরে বলবে। কিন্তু আজ আর্য যা বলল তাতে মেধার কান মাথা সব গরম হয়ে গেছে। সে অগ্নিকন্যার মতো আর্যর দিকে তাকায়, কিন্তু সে মাথা নিচু করে আরাম করে মাছ খাচ্ছে। আর্য একবার মেধার চোখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে নেয়। চোখ থেকে আগুন বের হচ্ছে। সে তো পারলে এখুনি নুন মশলা ছাড়া আর্যকে চিবিয়ে খেয়ে ফেলে, কিন্তু মেধার ইচ্ছে করছে আর্যকে পিস পিস করে কেটে ফুটন্ত তেলের মধ্যে ফ্রাই করে তারপর সস দিয়ে কচকচ করে খেতে। কিন্তু সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে, তবে সে এই লোককে একটা গরম গরম শাস্তি দিতেই হবে। রাত প্রায় 12টা। সব কাজ শেষ করে মেধা শোয়ার ঘরে আসে। বাবা ছেলে ততক্ষণে ঘুমিয়ে কাদা। মেধা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, একটু সময় নিয়ে নিজেকে দেখে। আর্য কথাগুলোকে ভুল বলেছে? সত্যিই তো মেধার চোখের নিচে কালি পড়ছে, ঠিকমতো ঘুমাতে পারে না। রাত 12টার পর শুয়ে আবার ভোর 5টায় উঠে যায়। আর্য আর আয়ানের জন্য খাবার করে, আয়ানকে আবার বাড়ি থেকে টিফিন করে দেয়। আর্য বাড়ি থেকে ভরপেট খেয়ে অফিসে যায়। সারাদিন কাজে ব্যস্ত থাকে, তাই নিজের জন্য আলাদা কোনো সময় পায় না। ড্রেসিং টেবিলের ওপর অনেক প্রসাধনী থাকলেও সময় নিয়ে তা ব্যবহার করা হয়ে ওঠে না। হয়তো আলসেমিও কাজ করে। কিন্তু আর্যর কথাগুলো মেধার বুকে আঘাত করেছে। কয়েক ফোঁটা জল গড়িয়ে যায় চোখের কোণ থেকে। মেধা নিজেকে সামলে নিয়ে ভাবে, একটা কিছু তো করতেই হবে। বেটা বিয়ের 8 বছর পর বউকে সাজগোজ শেখাচ্ছে। সকালে আর্য দেখে মেধা ঘরে নেই। খাবার টেবিলে সব গুছিয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে। কাল রাতের কথা আর্যর খেয়াল নেই। অফিসে একটা জরুরি মিটিং আছে, মাথায় সেটাই ঘুরছে। একটা ব্যস্ত দিন পার করে আর্য বাড়ি ফেরে। ছেলের জন্য আজ কিছু ফল নিয়েছে মেধা। আয়ানকে বাইরের খাবার বেশি খেতে দেয় না। ক্লান্ত হাতে সে কলিং বেল দেয়। দরজা খুলে দেয় মেধা। আর্যর ক্লান্তি মুহূর্তেই হাওয়া।
মেধা একটা জামদানি পরেছে, হাত ভর্তি চুড়ি, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, খোলা চুলে, কপালে একটা ছোট্ট টিপ। আহ, এত সুন্দর লাগছে মেধাকে যে বলে বোঝাতে পারবে না আর্য। ঘরে ঢুকে মেধাকে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছ নাকি? মেধা মিষ্টি হেসে বলে, আরে না, তোমার জন্য সেজেছি। মেধার উত্তর শুনে আর্যর বুকটা আরো 10 ইঞ্চি চওড়া হয়ে যায়। যাক, কালকের শাসন কাজে দিয়েছে, নিজেকে পুরুষ সিংহ মনে হচ্ছে। এই সাজে মেধাকে দেখলে কেউ বলবে না সে আনস্মার্ট বা অসুন্দরী। ঘরে ঢুকে আর্য একটা ধাক্কা খায়, আয়ান বার্গার খাচ্ছে। আয়ান বাবাকে দেখে বলে, আজকে মামনি অন্যরকম হয়ে গেছে, আমাকে চকলেট খেতে দিয়েছে, আবার বার্গারও কিনে দিয়েছে, আজকে দুধ খেতেও জোর করেনি। ছেলেটা খুব খুশি। সত্যি তো, এই একঘেয়ে খাবার কি প্রতিদিন ভালো লাগে? কিন্তু ঘরে ঢুকে আর্যর একটু অন্যরকম মনে হলো। বসার ঘর এলোমেলো হয়ে আছে, এমনকি আয়ানের স্কুল ড্রেসটাও নিচে পড়ে আছে। অন্যদিন সুন্দর করে গোছানো ডাইনিং টেবিলটাও এলোমেলো হয়ে আছে। শোয়ার ঘরে ঢুকে আর্য আরো বড় ধাক্কা খায়। সকালের বিছানা এখনো গোছানো হয়নি। আর্য বাথরুম থেকে বেরিয়ে মেধাকে ডাকে, কি ব্যাপার, সকালের কাপড় এখনো বালতিতেই আছে, বিছানাও অগোছালো, কি করেছো সারাদিন? মেধা মুখে একটা চওড়া হাসি এনে বলল, আজ আয়ানকে স্কুল থেকে নিয়ে সরাসরি পার্লারে গিয়েছিলাম। দেখো না, হাতে ম্যানিকিউর করেছি, এই হাত দিয়ে কাপড় ধোয়া যায় নাকি? আর ফিরতে ফিরতেও দেরি হয়ে গিয়েছে, তাই ঘর পরিষ্কার করিনি। আর তাছাড়া আমি তো তেমন কিছু কাজ করি না, ঘর তোর একটু অগোছালো থাকলে কোনো ক্ষতি নেই। আর্য কি উত্তর দেবে বুঝে পায় না, 1 কাপ চায়ের কথা বলে ড্রয়িং রুমে চলে যায়। মেধা গরম জলে টি ব্যাগ দিয়ে 1 মগ চা আর কয়েকটা বিস্কিট আর্যর সামনে এনে রাখে। আর্য এবারও অবাক, আর কিছু নেই? বিকেল থেকে তোমার জন্য সাজুগুজু করতে বসেছিলাম, তাই রান্নাঘরে আর ঢুকতে পারিনি। এখন থেকে এগুলো খেয়ে অভ্যেস করো, জানো না মেয়েদের সাজতে সময় লাগে। তোমাকে সাজতে বলেছেটাকে? কে আবার, তুমি? মেধা ভ্রু কুঁচকে আর্যর প্রশ্নের জবাব দেয়, গতকালই তো বললে আমাকে নাকি কাজের লোকদের মতো দেখতে, এখন থেকে যেন তুমি বাসায় ফিরলে পরিপাটিভাবে সাজগোজ করে থাকি। তাই তো এভাবে আছি। কি, আমাকে কি এখনো দেখতে খারাপ লাগছে? কথাগুলো বলার সময় মেধার গলা ভারী হয়ে আসছিল, তাই সে লুকোনোর জন্য আর্যর সামনে থেকে চলে যায়। আর্য ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকে, মেধার কথার পিঠে কোনো কথা খুঁজে পায় না। মাথাটা বনবন করে ঘুরছে, মুখটাও কেমন ঝুলে আছে। আচ্ছা, ওকে কি মেধা অপমান করলো? আয়ান আজ খুব খুশি, মামনি পড়ার কথা বলেনি, সে মজা করে ফোন দেখছে, আবার বাবাইয়ের পাশে বসে টিভিও দেখছে। মেধা ডাইনিং রুমে কি করছে দেখার জন্য আর্য সেদিকে পা বাড়ায়। মেধা ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করে টেবিলে রাখছে, আর রাইস কুকারে ভাত খাচ্ছে। আর্য এখনো কিছু বুঝতে পারছে না। রান্নাঘরে একবার ঢুকে বেরিয়ে আসে। রান্নাঘরের অবস্থা আরো খারাপ। সকালের থালা বাটি সিঙ্কের উপর পড়ে আছে, চুলার উপর দুপুরের ভাতের হাঁড়ি রাখা। এবার একটু রাগ নিয়েই মেধার সামনে যায়, রান্নাঘরের এই অবস্থা কেন, রাতের জন্য কি করছো? এবারও মেধা মুখে হাসি ফুটিয়ে উত্তর দিল, আলু সেদ্ধ ভাত আর 2 দিন আগের চিকেনের ঝোল আছে, সেটা গরম করে দিচ্ছি। কেন, রান্নাঘরে কি হয়েছে? কতগুলো টাকা খরচ করে ফেসিয়াল করেছি, চুলার সামনে গেলে তো স্কিন নষ্ট হয়ে যাবে, আর আমার সৌন্দর্যটাও তো চলে যাবে। তোমার জন্য এত সুন্দর করে সেজেছি কি বাসন মাজার জন্য? আমার এত দামি শাড়িটা নষ্ট হয়ে যাবে না? মেধার উত্তর শুনে আর্যর মনে হয় হাঁটুতে স্ট্রোক করেছে, তাই ঠাস করে চেয়ারে বসে পড়েছে, মাথাটাও ঘোরাঘুরি শুরু করে। একটু সাজুগুজু করার কথা বলে এতগুলো বাঁশ খাবে, এটা সে কল্পনাও করতে পারেনি। মেধা শাড়ির আঁচল মেলে দিয়ে টিভি রিমোট হাতে সোফায় গিয়ে বসলো। ওকে দেখতে ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকাদের মতো লাগছে, কিন্তু কাজ করছে বাংলা সিনেমার মহিলা ভিলেনের মতো। আর্য মুখটা হা করে বসে আছে, সামনে মশা থাকলে নিশ্চিন্তে ঢুকে যাবে। পরিপাটি সুন্দরী বউ পেতে হলে যে সুন্দর গোছানো সংসারটা হারাতে হয়, এটা তার মাথায় ছিল না। নিজের মাথায় বাড়ি মারা টেকনিকটা তার জানা নেই, থাকলে এখনই সে অ্যাপ্লাই করত। একদিনই এমন পরিবর্তন সে মেনে নিতে পারছে না। এটা যদি মেধা প্রতিদিন করে তাহলে কি হবে? না, আর্য আর ভাবতে পারছে না। মুহূর্তে পুরুষ সিংহ মেনে বিড়ালে রূপান্তরিত হলো। সে মেধার পাশে হেসে বসে, মেধার হাতটা নিজের হাতে নিয়ে বলে, সরি, কাল একটু বেশি কটু কথা বলে ফেলেছি, আর কখনো এই ভুল করব না। আসলে কাল অফিসের কয়েকজন কলিগ তোমার নামে বলেছিল তুমি নাকি আনস্মার্ট, আধুনিক না, তাই আমার খুব রাগ হয়। তোমাকে এনে কেউ হাসাহাসি করলে আমার ভালো লাগে না, এজন্যই তোমাকে কথা শুনিয়েছিলাম। তুমি আর রাগ করে থেকো না, আমার শিক্ষা হয়েছে, আর কখনো এমন করব না। মেধা একটা দীর্ঘশ্বাস ফেলে, আর্যর দিকে সরাসরি মুখ ঘুরিয়ে বলে, আধুনিকতা, স্মার্টনেস কি শুধু পোশাকেই আসে? আমি খুব সাধারণ থাকতেই পছন্দ করি, এজন্য বেশি সাজগোজ করি না। এটাই কি তোমার লজ্জার কারণ?
কাল তোমার কলিগ আর কয়েকজন মহিলার সাথে দাঁড়িয়ে অন্যের নিন্দামন্দ করছিল, যা আমি একটুও পছন্দ করি না। তাই ওদের এড়িয়ে চলে আসি, এজন্য আমি খারাপ হয়ে গেলাম? ঘরের কাজ, রান্না বান্না এগুলো আমি ভালোবেসে করি, এর জন্য আমার কোনো খারাপ লাগা নেই। কিন্তু কাল যখন আমাকে বললে সারাদিন কি করি, কথাটা খুব আঘাত করেছে আমাকে। তাই আজ একটু বোঝালাম সারাদিন কি করি। মেধার চোখে জল চিকচিক করছে। সে আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আর্য মেধার মুখের উপর আঙুল রেখে বলে, আর কিছু বলতে হবে না। আমার অগোছালো বউটাই বেস্ট। আমার কোনো সাজুগুজু করে থাকা ফার্মের মুরগি মার্কা বউয়ের দরকার নেই। বাবাইয়ের মুখে ফার্মের মুরগি কথাটা শুনে আয়ান হেসে দেয়। সে বাবাকে বলে, আমি ফার্মের মুরগি খাই না। ছেলের কথা শুনে দুজনেই হেসে দেয়। আগামী সপ্তাহে মেধার মামাতো ভাইয়ের বিয়ে, তাই পার্লারে গিয়েছিল মেধা। কিন্তু এক ঢিলে দুই পাখি মারার কৌশলটা মেয়ে মানুষ ভালোই জানে। স্কিন কেয়ারের সাথে সাথে স্বামীকে গরম গরম শিক্ষাটা ভালোই দেওয়া হলো। কথাটা মনে করে মেধা একটু বেশি হাসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।